তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সনাতন সূত্রধরে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর বাংলা প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 নম্বর প্রশ্নপত্রটা নিয়ে। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, দেখো যে চন্দ্রনাথ তার চিঠির সম্বোধনে যে শব্দটি লিখেছিল সেটা কি লিখেছিল বলো তো? এটা লিখেছিল তোমার প্রিয় বরেষ্যু লিখেছিল। তারপর দেখো এখন এ স্বাদ পূর্ণ হইল, কোন স্বাদের কথা বলা হয়েছে? এখানে দেখো পর্বত দর্শনের কথা কিন্তু বলা হয়েছে। আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, বক্তাকে বলো তো? বক্তা তোমার রুক্মিণী কুমার রায়। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল কারা? তোমার কিরবিজরা চুরি করেছিল। আসিয়াছে শান্ত অনুগত, কি শান্ত অনুগত নীল সন্ধ্যা এসেছে। হিয়া কবিতাটি উৎস কি? এটা তোমার চৌতালি কাব্যগ্রন্থ হবে। নেভে না তার যন্ত্রণা, তা হলো তার যা নেভে না সেটা কি বলো তো? নেভে না তার যন্ত্রণা। ওরে ও তরুণ ঈশান, ঈশান শব্দের অর্থ কি? ঈশান শব্দের অর্থ তোমার শিব। একটি আত্মনির্ভরশীল ভাষা হলো, এটা কি হয় সংস্কৃত আমরা জানি। নবনব সৃষ্টি প্রবন্ধে যে মহাকাব্যের উল্লেখ আছে সেটা কি বলো তো? তোমার মহাভারতের উল্লেখ আছে। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কোনটি? পদাবলী কীর্তন। ক্যারিন হল প্রাসাদে বিজ্ঞানী শঙ্কু উপস্থিত হন কটার সময় উপস্থিত হয়েছিল? এটা তোমার হবে 8টার সময়। কলকাতা থেকে কোন কলেজে শঙ্কু অধ্যাপকের কাজ পান? তোমার স্কটিশ চার্চ কলেজে। স্বর্ণবর্ণীর কথা শঙ্কুর বাবা কোন গ্রন্থে পেয়েছিলেন? পেয়েছিল তোমার চরক সংহিতায়। স্বরভক্তির একটি উদাহরণ হলো, এটা কি বলতো? এটা কিন্তু 30 থেকে 30। অপিনিহিতি শব্দের অর্থ হলো, অপিনিহিতি শব্দের অর্থ তোমার পূর্বে স্থাপন। এই যে এইটা পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম কি বলতো? এটাকে বলবে তোমার সন্ধি। স্বল্প শব্দটি সন্ধি বিচ্ছেদ কী হবে বলো তো? সুযোগ অল্প। উপসর্গ ধাতুর কোথায় বসে? উপসর্গ তোমার ধাতুর কিন্তু তোমার পূর্বে বসে। বিশেষ্য পদ নির্দেশ করে, কি নির্দেশ করে? এটা তোমার নামকে নির্দেশ করে। এবার দেখো 2-এর প্রশ্ন কি বলেছে? ভুটিয়ানিরা নিজেদের কি বলে পরিচয় দেয়? চলো আমরা পিডিএফ বানিয়েছি, পিডিএফ থেকে দেখি। ভুটিয়ানিরা নিজেদের পাহান্নি বলে পরিচয় দেয়। কি বলে? পাহান্নি। অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছে, কে কাকে খুঁজছে বলো তো? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্পে কথক নুরু ওরফে নরেশ চন্দ্রনাথকে অন্ধকারে খুঁজছিল। আমরাও ভিখারি হইয়াছি, উক্তিটি কার? এখানে রাধারানীর মায়ের উক্তি ছিল এটা। বন্ধুগণ হাসবেন না। কারা কেন হেসেছিল? ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর আত্মীয়রা যখন ইলিয়াসের মুখে শুনল যে ইলিয়াস ও তার স্ত্রী এতদিন ধনী থাকা সত্ত্বেও তারা সুখ পায়নি, অথচ এখন তারা সুখে আছে, এই কথা শুনে তারা হেসেছিল। নোঙর কবিতাটি কার লেখা বলতো? নোঙর কবিতা তোমার অজিত দত্তের লেখা। আকাশের 7টি তারা কবিতায় কোন কোন মাছের প্রসঙ্গ এসেছে? আকাশের 7টি তারা কবিতায় চাঁদা ও সরপুঁটি মাছের উল্লেখ আছে। ওরে ওই পাগলা ভোলা, পাগলা ভোলা কবি কাদের ডেকেছেন? কাজী নজরুল ইসলামের ভাঙার গান কবিতায় পাগলা ভোলা বলে কবি বিদ্রোহী বিপ্লবীদের সম্বোধন করেছেন। দুঃখ হয় না বাসি, দুঃখ বাসি না হয় কেন? আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের পল্লী প্রকৃতিকে ঘিরে বঙ্গজনের বেঁচে থাকার স্বাদ ফুরোয় না, তাই তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা যন্ত্রণা উন্মাদনা বাসি হয় না কখনো। জননী এবং জন্মভূমির সৌন্দর্য আজীবন অমলিন থাকে মানুষের মনে। পরের কোশ্চেন কি বলছে? স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা আমরা উঠিয়ে দিতে চাই না কেন? স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তাফা আলী কোন উর্দু কবির উল্লেখ করেছেন বলতো? এখানে কবি ইকবালের উল্লেখ করেছেন। বাউল কি? বাউল হলো ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার থেকে মুক্ত এক বিশিষ্ট সাধক সম্প্রদায়। বিশেষ সুরে গেয়ে আধ্যাত্মিক সঙ্গীত তাদের মধ্যে প্রচলিত। টিকরি বাবা কে? টিকরি বাবা হলো একজন সন্ন্যাসী। ইনি উশ্রীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করেন। সেখানে বহু লোক দর্শনে যায়। স্বর্ণবর্ণী কোথায় পাওয়া গিয়েছিল? 6500 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে অবস্থিত
কসৌলি শহর দুর্গম আপদসংকুল জঙ্গলে অভিযান চালিয়ে ঝর্ণার পাশ থেকে স্বর্ণবর্ণীর গাছরা খুঁজে পেয়েছিলেন শঙ্কু। শঙ্কু ইংল্যান্ডে গিয়ে কী দেখেছিলেন? দেখেছিলেন ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, মাদাম তুসোর মিউজিয়াম, মারমেড থিয়েটার, বার্নার্ড শর পিগমিলিয়ন নাটক ও কবি কিটসের বাড়ি, এগুলো দেখেছিলেন। কিন্তু কিটস হবে, কিটসের বাড়ি, এটা ঠিক করে নাও। একটি তাড়িত ধ্বনির উদাহরণ কি? একটি তাড়িত ধ্বনির উদাহরণ হলো ডয়চেনর। পটললতা, পলতা কী ধরনের ধ্বনি পরিবর্তন? পটললতা, পলতা এটা কিন্তু সমাক্ষর লোপ। অনু উপসর্গ দিয়ে শব্দ তৈরি করে বাক্যে প্রয়োগ করো। অনু দিয়ে তোমার কি হতে পারে? অনু দিয়ে তোমার অনুতাপ। রাম তার কৃতকর্মের জন্য অনুতাপ করছে। কাগজ, কাগজ কী ধরনের শব্দ বলো তো? কাগজ হলো ফার্সি শব্দ। ওকে দেখার জন্য মনটা আঁকুবাকু করছে। নিম্নরেখ অংশটি কী ধরনের শব্দ বলো তো? নিম্নরেখ অংশটি কিন্তু অনুকার শব্দ। 3 নম্বর কি বলছে দেখো, 3-এর 1 নম্বর, যে টাকা দিয়েছে সে নাই, চলিয়া গিয়েছে। কে কাকে টাকা দিয়েছিল এবং টাকা দেওয়ার কারণ কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী উপন্যাসে আগন্তুক ব্যক্তি রুক্মিণী কুমার রাধারানীকে টাকা দিয়েছিল। মহেশের রথের মেলায় রাধারানী বনফুলের মালা গেঁথে বিক্রি করতে গিয়েছিল এবং তার মায়ের জন্য পথ্য কিনবে বলে, কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে যায়। তার মালা বিক্রি না হওয়ায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। রাধারানীর মুখে সমস্ত কথা শুনে রুক্মিণী দয়ায় বশবর্তী হয়ে তার ঘরের ঠাকুরের জন্য মালাগুলো কিনে নেয় এবং দামস্বরূপ রাধারানীকে টাকা দেয়। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। তিনি কে এবং তিনি পুরো সত্য বলতে পারবেন কেন? এখানে উদ্ধৃতাংশটি দেখো, তোমার লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে। আর এখানে তিনি বলতে ইলিয়াসের স্ত্রী শ্যামশ্যামাগীর কথা কিন্তু বলা হয়েছে। আর শ্যামশ্যামাগী ছিল ইলিয়াসের সহধর্মিণী অর্থাৎ বউ। জীবনের সুখ দুঃখ সমস্ত পর্যায়ে স্বামীর যথার্থ সঙ্গিনী ছিল তিনি। একসময় বিত্তবান ইলিয়াসের দরিদ্র হওয়ার পর জীবনে পর্বান্তর ঘটে। এই পর্বান্তরের নীরব সাক্ষী শ্যামশ্যামাগী। এছাড়া সে ভালো করে কথা সংক্ষেপে বুঝিয়ে বলতে পারত। তাই ইলিয়াসের জীবনের উত্থান পতনের যথার্থ সাক্ষী হিসাবে সেসব কথা সুন্দরভাবে বলতে পারবে। তাই শ্যামশ্যামাগীকে দুঃখ ও সুখের কথা অতিথিদের সামনে বলতে হয়। গাজনের বাজনা বাজা। কে মালিক, কে সে রাজা? গাজন কি? মালিক ও রাজা বলতে এখানে কি কথা বলা হয়েছে? গাজন হলো এক জাতীয় লোক উৎসব যা চৈত্র মাসের শেষে দেবাদিদেব মহাদেবের আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানেই গাজনের বাজনা বাজে। ভাঙার গান কবিতায় কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতের বীর বিপ্লবী তরুণদের মধ্যে দেবাদিদেব মহাদেবের প্রলয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করেছেন। সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকরা ভারতবাসীর ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। তাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসককে কবি ভারতবাসীর রাজা বা মালিক বলে অভিহিত করেছেন। গাজনের বাজনা বাজিয়ে তাদের সেই প্রাচীরকে ভেঙে দিতে বলেছেন কবি। গাজনের বাজনার মধ্যে প্রলয়ের আভাস আছে। ভারতের যুবশক্তিকে উদ্বুদ্ধ করতে সেটা তিনি কাজে লাগাতে বলেছেন। কত দ্বন্দ্ব, কত সর্বনাশ। কবি বর্ণিত এই দ্বন্দ্ব ও সর্বনাশের কারণ কি বলে তুমি মনে করো? কবি এর ফল কি মনে করেন? খেয়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাসের পাতায় লক্ষ্য করেছেন দ্বন্দ্ব ও সর্বনাশের ঘটনাধারা। তিনি দেখেছেন লোভ ঈর্ষা ক্রোধে মত্ত হয়ে মানুষ বারংবার ধ্বংসলীলায় মেতেছে। বিজয়ীর তলোয়ার ঝলসে উঠেছে, তার রাজশক্তির মস্তকে শোয়া পেয়েছে সোনার মুকুট। লোভে মত্ত হয়ে অসংযমী বিকারগ্রস্ত মানুষ পাশবিক উল্লাসে মেতে উঠেছে, বারবার সভ্যতাকে রক্তাক্ত করেছে ও রক্তে আর্দ্র হয়েছে ইতিহাসের পাতা। জৈবিক প্রবৃত্তির কদর্য রূপের পরিপ্রকাশ ঘটিয়ে রাজশক্তি যুগে যুগে লোভ ঈর্ষা ক্রোধে মেতে ওঠে। সেই রক্তপ্রবাহ ফেনিয়ে ওঠার মধ্যে সৃষ্টির ধ্বংসের কালো ছায়া কবি লক্ষ্য করেছেন। যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করার ক্ষমতা নাই। এ প্রসঙ্গে উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে লেখিকার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে লেখো। লেখিকা বেগম রোকেয়া হিমালয় দর্শন করে অত্যন্ত সুখ অনুভব করেছেন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতার সীমা নেই। যতই তিনি ভ্রমণ করছেন ততই ভ্রমণ পিপাসা আরও বেড়েছে দর্শন পিপাসাও।
তাই মনে হয়েছে বিধাতা দুই চোখ দিয়েছেন, কিন্তু তা দিয়ে যতটা দেখা যায় তার চেয়ে অনেক চোখ দিলে হয়তো তার চেয়ে আরও বেশি কিছু দেখা যেত। উঁচু শৃঙ্গ কিংবা ঝর্ণা প্রত্যেকেই যেন বলছে তাদের না দেখে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে, মহাশিল্পীর শিল্পকে উপাসনা করতে, শ্রদ্ধার্পণ করতে, তবেই ধন্য হয়ে উঠবে সৃষ্টি ও স্রষ্টা। লেখিকার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? হিমালয় দর্শনকালে পার্বত্য প্রকৃতির শোভা দেখে লেখিকার মনে হয়েছে বিধাতা যেন চিত্রকর। এই বিশ্ব প্রকৃতি তার ক্যানভাস, রং তুলির টানে পার্বত্য ভূমির চিত্র অঙ্কন করে রেখেছেন তিনি। বনভূমি, ঝর্ণা, নদী, উপত্যকা, মেঘ, হরিতক্ষেত্র, শ্যামল চায়ের ক্ষেত্র সমস্তই চিত্রিত নৈপুণ্য ছবি। মহান শিল্পীর আঁকা সেই বিস্তৃত ক্ষেত্রের মাঝে হিমালয় বালুকা কণার মতো ছোট। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে ফিরল? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী পাঠ্যাংশ থেকে উদ্ধৃতাংশটি সংকলিত হয়েছে। 11 বছরের বালিকা রাধারানী অবস্থাপন্ন ঘরের সন্তান, কিন্তু পিতার মৃত্যুর পর অবস্থা দুর্বিপাকে অত্যন্ত দারিদ্রতার সম্মুখীন হয়। রথের পূর্বে রাধারানীর মা গুরুতর পীড়িতা হলে রাধারানীর মায়ের পথ্য সংস্থানে কিছু বনফুল তুলে মালা গেঁথে মায়ের রথের টানে বিক্রি করে দিয়েছিল। রথের টান অর্ধেক হতে না হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রথম দিকে রাধারানী মনে করে বৃষ্টির কারণে সে একটু ভিজলেও বৃষ্টি থামলে আবার লোক জমবে এবং রাধারানী বনফুলের মালা বিক্রি করতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত না থামার জন্য লোক জমে না, অর্থাৎ মেলাও বসে না। সন্ধ্যা রাত গভীর হওয়াতে রাধারানী বিকল মনোরথ হয়ে কাঁদতে বাড়ি ফেরার চেষ্টা করে। এবার 5-এর 3 নম্বর কী বলছে? কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়। উক্তিটি কার এবং কেন এমন তুলনা প্রসঙ্গ এসেছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ কাহিনীর নামচরিত্র ও চেহারা ও স্বভাবে ছিল বলিষ্ঠ। কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর খড়গধারী বিশাল আকৃতির মতো চন্দ্রনাথের চেহারা ও ভঙ্গিমা ছিল দৃপ্ত। অন্ধকার অসীম আকারের বুকে কালপুরুষ যেমন নিঃসঙ্গ, তেমনি জীবনের পথে চন্দ্রনাথও একা দীপ্ত পদক্ষেপে পাড়ি দিয়েছিল। তাই তার সহপাঠী তথা আলোচ্য কাহিনীর নকথক নরেশ কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে আনন্দ পেয়েছে। খেয়া কবিতায় আপাত সাধারণ ঘটনার মধ্যে এক গভীর জীবনসত্য ফুটে উঠেছে। আলোচনা করো। অমরত্বের প্রত্যাশী কিংবা বৈরাগ্য সাধনের মুক্তিলোভী নয়, বরং মর্ত্য প্রেমে প্রাণিত রবীন্দ্রনাথ ঠাকুর মানবের নিরন্তর প্রবাহধারা স্বরূপ অন্বেষণ করেছেন। যুগান্তরের ঋষি স্বরূপ নিমগ্ন সাধনায় সেই গভীর বিস্তৃত কবিভাবনা খেয়া কবিতার ছোট্ট পরিসরে মুক্তি পেয়েছে অনন্য কাব্যশৈলীর মধ্য দিয়ে। খেয়া কবিতা নির্মাণে প্রাচ্য ও প্রতীচ্যের কাব্য ধারার মেলবন্ধন করেছেন কবি। সনেটের আটোসাটো পরিধিতে কবিতার সুগভীর জীবন দর্শনকে মুক্তি দিয়ে খেয়া নৌকা যাত্রীদল নদীস্রোতের প্রসঙ্গ এনেছেন। মানবের অস্তিত্বের কাহিনীকে নদীপাড়ের গ্রাম দুটো এই মানব সভ্যতার আতুরঘর হয়ে থেকেছে চিরকালের জন্য। কালান্তর হিংসার আগুনে পুড়ছে সাধের মানবজীবন, খোদিত হয়েছে রক্তাক্ত ইতিহাস। আবার সেই ইতিহাসের বিজয়ীর গৌরব যাবতীয় অর্থ হারিয়েছে। পক্ষান্তরে সন্ধ্যা তারার মতো দূর নদীপাড়ে জেগে উঠেছে মানুষের বেঁচে থাকার অসীম প্রেরণা। সেই পবিত্র শক্তিধারাই মানুষকে শাশ্বত চলনকে গতিশীলতা দান করে। এই খেয়া নৌকা চলে নদীর স্রোতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। ভাববাদী কিংবা মায়াবাদী হতে পারেননি কবি, বরং মর্ত্যপ্রেমে আপ্লুত হয়ে গড়লে অমৃতে সিক্ত জীবনের পবিত্র প্রবাহের অন্বেষণকে পূর্ণ করেছেন। আকাশের 7টি তারা কবিতায় বাংলার সান্ধ্য প্রকৃতির যে রূপ ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। চিত্ররূপময় জীবনানন্দ দাশ রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশের 7টি তারা চতুর্দশপতি কবিতাটি সময়ের আবহমান হৃদয় থেকে বাংলাদেশের একটি সন্ধ্যাকে কেন্দ্র করে রচিত হয়েছে। সন্ধ্যার সূচনায় আকাশের 7টি তারা ফুটে উঠলে কবি ঘাসের ওপর বসে থাকেন। অস্তমিত সূর্যের আলোর দিগন্ত রেখায় মেঘ যখন গঙ্গাসাগরে ক্রমশ ডুবতে থাকে, যখন কামরাঙা লাল বর্ণ ধারণ করে, কবি তার সঙ্গে মিল খুঁজে পান মৃত মনিয়া পাখির। কবি প্রত্যক্ষ করেন যে নিত্যদিনের নিয়মানুসারে শান্ত অনুগত নীল সন্ধ্যা বাংলাদেশে নেমে আসছে। তার
আর তার মায়াবী আলোয় আচ্ছন্ন হয়ে পড়েছে বাংলার নিঃস্বর্গ প্রকৃতি। কবির মনে হয়েছে এই মায়াময় সন্ধ্যা যেন কেশবতী কন্যা, যার চুল কবির চোখের পরে খেলা করছে। বঙ্গপ্রকৃতির শান্ত সৌন্দর্যে আবিষ্ট হয়ে যান কবি এবং সমগ্র চরাচর। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ লক্ষ্য করেন যে বাংলার পল্লী প্রকৃতির এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী। কবি আর কোথাও দেখেননি সন্ধ্যার এমন মোহময় রূপ। কোনো কেশবতী কন্যার অজস্র চুলের মতো আবেশে আচ্ছন্ন করেছে হিজলে, কাঁঠালে কিংবা জাম গাছকে। কবি নানা অনুষঙ্গে অনুভব করেন সন্ধ্যার স্নিগ্ধগন্ধ, কখনো নরম ধানে কলমির ঘ্রাণে, আবার কখনো হাঁসের পলক স্বর, পুকুরের জল, চাঁদা ও সরপতিদের মৃদু ঘ্রাণে বাংলার সন্ধ্যা আমোদিত করে দেয় কবিকে। এসবের মাঝে কিশোরীর স্নেহের পরশ কিংবা কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবি স্পর্শ পান বাংলার সন্ধ্যাকালীন সমাহিত রূপের। বঙ্গপ্রকৃতির এই সন্ধ্যার রূপ পরিবেশিত হচ্ছে আকাশের সাতটি তারা কবিতায়। এখানে অনাড়ম্বর ও বৈভবহীন আয়োজন রয়েছে শুধুই সমাহিত শান্তির আশ্বাস, যা রূপকে অতুলনীয় সৌন্দর্যে সমৃদ্ধ করে। এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবেসে। এই মাটি ও হাওয়া বলতে কবি কী বুঝিয়েছেন, তাকে ভালোবাসার তাৎপর্যই ব্যাখ্যা করো। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে সংকলিত প্রশ্নোদ্ধৃত চরণে মাটি হাওয়া বলতে বাংলাদেশ তথা বাংলা প্রকৃতির সংলগ্ন গ্রাম প্রকৃতিকে বোঝানো হয়েছে। এই বাংলার মাটি হাওয়া এমন এক ভালোবাসার বার্তাবরণে বঙ্গজনকে লালন করে যে প্রকৃতির সঙ্গে মানব মনের অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে। মানব জীবনের সঙ্গে তথা প্রকৃতির সঙ্গে লগ্ন হয়ে মানুষের বেঁচে থাকার স্বাদও ফুরোয় না। ওঠে আবহমান কবিতার জন্মভূমি ও বাংলার প্রতি প্রবাসী মানুষের অমোঘ টান ও ভালোবাসার প্রকাশ। কবি জন্মভূমি মায়ের সমতুল্য, তার প্রতি প্রত্যেক মানুষের আকর্ষণ থাকে। তার জল, হাওয়া তথা সৌন্দর্য মানুষের কাছে ভালোবাসার, শ্রদ্ধার। তাই কবি বলেছেন, প্রবাসী মানুষের জন্মভূমি ছেড়ে গেলেও তাকে ফিরে আসতে চায় আবার ভালোবেসে। ভাব সম্প্রসারণ করতে বলেছে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তব দৃঢ় সমদয়ে। এইটাকে আমরা ভাব সম্প্রসারণ করব। মানুষের ন্যায়বোধের দ্বারা চালিত হয় পৃথিবীর ন্যায় ধর্ম, আবার মানুষের হাতেই বিনষ্টি সাধন ঘটে এর। পরস্পর বিরোধী হলেও এটাই বাস্তব। মানব জীবনের কল্যাণের জন্য ন্যায় নীতির অস্তিত্ব এবং তা রক্ষা করার দায়িত্ব মানুষের। যখন সেই নীতির অস্তিত্ব লঙ্ঘিত হয় তখন জন্ম হয় অপরাধের। যে মানুষ অন্যায় করে সে অপরাধী, কিন্তু যারা ন্যায়ের অপমান দেখেও চুপ করে থাকে তারা সমান অপরাধী। পৃথিবীর এক শ্রেণীর মানুষ নিজের ক্ষমতার স্বার্থে লোভের বশবর্তী হয়ে সমাজের ন্যায় নীতিকে পরোয়া না করে একের পর এক অন্যায় করে চলেন, কিন্তু তাতে কোনো বাধা দেওয়া হয় না, প্রশ্রয় দেওয়া হয় না। তাহলে সেই অন্যায়ের মাত্রা বেড়ে যাবে। ভয়ঙ্করভাবে সমাজের চরম অমঙ্গল ছাড়া আর কিছুই সাধিত হবে না। এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার সামাজিক স্বার্থে, কারণ প্রতিবাদকারী সামাজিক মানুষ। কিন্তু চুপ করে অন্যায় সহ্য করলে অন্যায়কারীর সঙ্গে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। ভয়ে, ভক্তিতে, উদাসীনতায় যারা অন্যায়কারীকে সমর্থন করে তারা সমান দোষী। আর তাই অন্যায়কারী একা নয়, অন্যায়ের সমর্থনকারীও দণ্ডিত হওয়া উচিত। আমাদের কাছে তারা দুপক্ষই হবে সমান ঘৃণার পাত্র। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে ভিডিওটাকে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।